বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা কুড়িগ্রামের বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া একটি গ্রাম বড়াই গ্রাম। ২০০১ সালের ১৮ এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অতর্কিত হামলার দাঁতভাঙা জবাব দিয়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। ১৬ জনের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে দুজন বীর বিডিআর সৈনিক শাহাদাত বরণ করেছিলেন সেদিন। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ১৮ এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের একজন ব্যক্তি। সাথে সাথে ওয়্যারলেসে খবর চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে। ভোর 4:30টার দিকে পূর্ব দিক থেকে যখন বিএসএফ বড়াইবাড়ি ক্যাম্পে গুলিবর্ষণ শুরু করে তখন প্রথম 10 মিনিট বিডিআররা ছিলেন একেবারে নিশ্চুপ। ভারতীয় বাহিনী মনে করেছিলেন যে বিডিআররা ক্যাম্প ছেড়ে পালিয়েছে হয়তো। এরপর পশ্চিম গ্রামের দিক থেকে তাদের একটি দল ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগোতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে বিডিআরের 4টি মেশিনগান একযোগে গুলিবর্ষণ শুরু করে। এই মেশিনগানগুলো মিনিটে 27টি গুলি ছুটতে পারে। হঠাৎ এমন তীব্র আক্রমণে ভারতীয় বাহিনী দিশেহারা হয়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। তারা ভেবেছিল উল্টো দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছিলেন। এরপর হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে আরও 20 জন বিডিআর সদস্য ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। ভারতীয় বাহিনী সকাল 10টা পর্যন্ত বিওপির 200 গজ দূরে বাংলাদেশের সীমানায় ছিল। যখন তীব্র সংঘর্ষ চলছিল তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। সকাল 10:30টা নাগাদ 33 রাইফেল ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এস জামানের নেতৃত্বে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছার পর ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমানা ছেড়ে ওপারে পালিয়ে যায়। এরপর লাগাতার প্রায় 2 দিন চলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়। এই সংঘর্ষে আরও অনেক বিএসএফ নিহত হয়েছে বলে জানা গেলেও নিশ্চিতভাবে প্রকৃত সংখ্যা কখনোই জানা যায়নি। বড়াইবাড়ির সংঘাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের মতে সে ঘটনায় বিএসএফের আরও অনেক বেশি সৈন্য মারা গেলেও পালানোর সময় তারা অনেকের মৃতদেহ ভারতে নিয়ে যেতে পেরেছিল। যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া গিয়েছিল। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকার অনুসারে এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে রেখেছিল। সিলেটের পদুয়ায় বিএসএফের সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টি ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে আমাদের সামনে সারেন্ডার করে এবং আমরা পদুয়া দখল করে নিই।
তিনি আরও বলেন, পদুয়ার ঘটনার জের ধরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিএসএফ কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের ভেতরে ঢোকে। রৌমারী সংঘাতের পর বাংলাদেশ ও ভারতের কিছু সংবাদপত্রের ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে দেখা যায় গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সৃষ্টি করেছিল। ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। যদিও শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সে সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং দেশটির পার্লামেন্টে বলেন যে এই ঘটনার জন্য বাংলাদেশের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানের জন্য দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনীতিক প্রচেষ্টার ফলে সীমান্ত শান্ত হয়ে আসে।